গোড়াটা হচ্ছে এরা গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে অর্ডার থেকে বের হয়ে গেছে এই দেশগুলো, যেমন আমাদের দেশে যেটা হয়েছে যে একটা 15-16 বছর একটা দেশে প্রতিনিধিত্বহীন একটি সরকার দেশ চালিয়েছে, যার কারণে আজকে বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে, যে গর্তের মধ্যে আমরা পড়েছি সেখান থেকে উঠার চেষ্টা করছি। আমি যদি বলি এই প্রতিনিধিত্বহীন একটি অবস্থার কারণে বাংলাদেশ এখানে দাঁড়িয়েছে, আজকে 14 মাসে, হ্যাঁ ঠিক আছে সেটা একভাবে খারাপ কাজ করেছে, আজকে 14 মাসে বাংলাদেশ আবারও প্রতিনিধিত্বহীন একটি দেশ হিসেবে পরিচালিত হচ্ছে। এখানে কিন্তু কোনো জনগণের প্রতিনিধি নাই। আপনারা যখন পুলিশের কথা বলেন, সরকারি কর্মকর্তার বলেন, ব্যবসার কথা বলেন, বিনিয়োগের কথা বলেন, আমাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করে, আমার কিন্তু কোনো প্রত্যাশা নেই এখানে। আমার প্রত্যাশা নেই এই কারণে যে সরকারের প্রতিনিধিত্ব নাই, যাদের পিছনে জনগণের সমর্থন পুষ্ট একটি সরকার শক্তিশালী, যে যার পলিটিক্যাল মাসেল আছে। তো পলিটিক্যাল মাসেলটা আসে কোত্থেকে? জনগণের সমর্থিত একটা সরকারের মাধ্যমে, যেটা আজকে 14 মাস ধরে অনুপস্থিত, যেটা গত 16 বছর ধরে অনুপস্থিত ছিল। তো সেই ধারা থেকে পরিবর্তন করতে হলে ফার্স্ট থিং বাংলাদেশের মানুষের প্রত্যাশা হচ্ছে তারা একটি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার দেখতে চায়, একটা প্রতিনিধিত্বশীল সরকার দেখতে চায়, একটি প্রতিনিধিত্বশীল সংসদ দেখতে চায়, সরকার দেখতে চায়, যেই সরকার তাদের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এখানে জবাবদিহিতা, দায়বদ্ধতা হচ্ছে মূল সমস্যা বাংলাদেশের। এবং যে সমস্ত দেশে স্বৈরাচার ছিল, ফ্যাসিস্ট ছিল, ওখানে একই সমস্যা ছিল, দায়বদ্ধতা, জবাবদিহিতার অভাব। কারণ তারা অনির্বাচিত সরকার, তারা ক্রমান্বয়ে স্বৈরাচার হয়েছে, ক্রমান্বয়ে তারা ফ্যাসিস্ট হয়েছে। আমরা তো সেখান থেকে এখনো বেরোতে পারছি না। আবার এখানে কত ধরনের আলোচনা এখানে চলছে। আমার প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা স্বৈরাচার পতনের পরে 14 মাস পরে আমরা এখনো কেন এইসব আলোচনা করছি? সংস্কারের কথা আলোচনা করছি, সংস্কারের কে নিয়ে বহু আলোচনা হয়েছে, ঐক্যমত কমিশন হয়েছে, আমাদের কোনো আপত্তি নেই। কোয়াইট অনেস্টলি, ঐক্যমত কমিশন হোক আর না হোক, সংস্কারে ঐক্যমত হোক আর না হোক, বিএনপির পক্ষ থেকে আমরা 9 বছর আগে ভিশন 2030 মাধ্যমে আমাদের কি কি সংস্কার হবে আমরা জাতির সামনে তুলে ধরেছি 9 বছর আগে। পরবর্তীতে 27 দফার মাধ্যমে বিএনপি কি কি সংস্কার হবে আমরা ডিক্লেয়ার করেছি জাতির কাছে। তার পরবর্তী সময়ে আমাদের যুগপৎ আন্দোলন, আমাদের সাথে যারা আন্দোলন করেছে তাদের মতামতের পরিপ্রেক্ষিতে 27 দফাকে 31 দফা সংস্কারে নিয়ে গেছি। এটা শেখ হাসিনার আমলের কথা বলছি আমি, 5ই আগস্টের পরবর্তী না। তখন কারো কাছ থেকে আমরা সংস্কারের এত ডিটেইলড একটা প্রোগ্রাম নিয়ে কোনো দল দেশের সামনে সেটা প্রতিষ্ঠা করে নাই। 31 দফাতে আমাদের যুগপতি যারা ছিল সবাইকে নিয়ে আমরা শেখ হাসিনার সময় 2 বছর আগে এটা জাতির সামনে তুলে ধরেছি। সুতরাং সংস্কারের জন্য সংস্কার কমিশন হয়েছে, আমাদের কোনো আপত্তি নেই, আমরা তো অংশগ্রহণ করছি। সংস্কার কমিশন হোক আর না হোক, as far as we are concerned, আমাদের 31 দফার সংস্কার আমরা বাস্তবায়ন করব। সুতরাং সংস্কার কমিশনের যে এক্সারসাইজ, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এই এক্সারসাইজের মাধ্যমে 14 মাস পরে আমাকে এখনো আলোচনা করতে হবে কেন? ঐক্যমত যতটুকু হয়েছে ভালো, আমি তো ঐক্যমত কমিশন, দ্য ভেরি নোমেনক্লেচার, যে শব্দটা হচ্ছে ঐক্যমত কমিশন। Let us be honest about it. যতটুকু ঐক্যমত হয়েছে, let us close the chapter. ঐক্যমতের বাইরে গিয়ে আবার কেন এত সব আলোচনা আমাদেরকে করতে হচ্ছে? কেন আমাকে পিআর নিয়ে আলোচনা করতে হবে? পিআর যদি ঐক্যমত না হয়, ক্লোজ দ্য চ্যাপ্টার, চ্যাপ্টার বন্ধ করে দেন।
কিন্তু আমি পিয়ারের বিরোধিতা আমি করলে সেটা আমাকে জনগণের মতামত নিয়ে করতে হবে। আমরা যদি ঐক্যমত যতটুকু হয়েছি, এটা কি আমাদেরকে দায়িত্বটা কে দিয়েছে? আমরা এতদিন জনগণের মালিকানার কথা বলেছি। তো জনগণের মালিকানা যদি হয়ে থাকে, আমরা কয়টি দল বসে টেবিলের চারদিকে বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করব, এই দায়িত্ব কে দিয়েছে? কোন রাজনৈতিক দলকে বিএনপি কেও দেয় নাই, অন্য কোনো দলকেও দেয় নাই। তা আমরা একদিকে বলছি জনগণের মালিকানা, আবার আমরা নিজেরা বসে সব নির্ধারণ করতে বসেছি। এখন আগামীর বাংলাদেশে কি কি সংস্কার দরকার হবে, আমরা যদি ঐক্যমত হয়েও থাকি, এটাও তো জনগণের কাছে নিয়ে যেতে হবে। কারণ আমাদেরকে তো সে দায়িত্ব কেউ দেয় নাই। এটা বাংলাদেশের জনগণকে, জনগণের কাছে আগামী নির্বাচনে আমাদেরকে আমাদের ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে এটা পাস করার জন্য। আজকে যদি আমরা সবাই নাকে খত দিয়ে সব অনেক কিছু জিনিস ঐক্যমত হয়ে যায়, কালকে যদি বাংলাদেশের মানুষ সেটাকে না চায়, ম্যান্ডেট না দেয়, তাহলে কি হবে? তো সহজ পথ হচ্ছে যেটা আমরা বিএনপির পক্ষ থেকে করেছি, পরবর্তী 31 দফা করেছি, যে আমাদের বিষয়টা আমরা তো পরিষ্কার করেছি, জনগণের কাছে নিয়ে গেছি, এবং 31 দফা নিয়ে আমরা জনগণের কাছে যাবো আবার। কিন্তু তার বাইরে গিয়ে যে একটা এক্সারসাইজ চলছে, এই এক্সারসাইজের মাধ্যমে লাভের থেকে ক্ষতি বেশি হচ্ছে, আমাদের বিবেচনা করতে হবে। জাতিকে কি আমরা কনফিউজ করছি প্রতিনিয়ত? জাতির মধ্যে কি আমরা বিভেদ সৃষ্টি করছি কোনো কারণ ছাড়া? খুবই পরিষ্কার কথা, প্রত্যেকটি দলের চিন্তা ভাবনা, দর্শন, ভবিষ্যৎ রূপরেখা থাকবে। আপনি নিয়ে যান আগামী নির্বাচনে জনগণের কাছে, আপনি ম্যান্ডেট নিয়ে সংসদে আসে পাশ করেন। কিন্তু আপনি জোর মানে ঐক্যমতের একটা কমিশনের কথা বলে এর মধ্যে কতদিন এক্সারসাইজ করলাম, এখন আবার কমিশন ঐক্যমতের বাইরে গিয়ে আবার নতুন নতুন দাবি নিয়ে জাতিকে বিভক্ত করবেন। আমি যেটা বলেছি প্রথমে, যেই সমস্ত দেশ এই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই প্রক্রিয়াতে ঢুকছে, এই চক্রের মধ্যে যারা পড়েছে, সেই সমস্ত দেশ আজকে অত্যন্ত খারাপ অবস্থায় আছে। আমরা বাংলাদেশকে তো সেদিকে নিয়ে যেতে পারবো না। আগে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করে নির্বাচনের মাধ্যমে নির্বাচন ডেমোক্রেটিক অর্ডার দেশে ফিরিয়ে আনি, যেটার অনুপস্থিতিতে আজকে বাংলাদেশ এই অবস্থায় খারাপ অবস্থায় এসছে। আমরা ডেমোক্রেটিক অর্ডার ফিরিয়ে আনার পরে প্রত্যেকটি দলের আমাদের তাদের অধিকার থাকবে সংসদের ভিতরে না, শুধু যদি ডেমোক্রেটিক অর্ডার থাকে সংসদের ভিতরে এবং সংসদের বাইরে, তারা তাদের দাবি দাওয়া নিয়ে প্রতিনিয়ত জনগণের কাছে যেতে পারবে, তাদের কথা বলতে পারবে, জনমত সৃষ্টি করতে পারবে। এটাই তো গণতন্ত্র। আপনার জনমত সৃষ্টি করে আপনার দাবিটা আপনি প্রতিষ্ঠিত করেন। কিন্তু জনমত সৃষ্টি না করে যদি আপনি এখানে ঐক্যমতের কথা বলে এখানে অন্যান্য দাবি তুলে আজকে একটা কনফিউশনের সৃষ্টি করেন, তাহলে তো সেটা কাজ করবে না। আমি এই বক্তব্য দীর্ঘায়িত করছি না, আমার মনে হয় অনেক বক্তব্য হয়েছে। তো আমি যেটা আমরা প্রস্তাব করব, সেটা বাংলাদেশের মানুষ এর বাইরেও জানতে চাচ্ছে যে তাদের জন্য কি আছে আগামীর বাংলাদেশে। আমরা দয়া করে তাদেরকে এই কথাগুলো বলি। প্রত্যেকটা দলের উচিত আগামীর জেন জি বলেন, নতুন যারা ভোটার হয়েছে, আমাদের তরুণ প্রজন্ম যারা আছে, বাংলাদেশের যারা প্রতিবন্ধী আছে, বাংলাদেশে যারা চাকরি বাকরি পাচ্ছে না তারা আছে, মহিলাদের অধিকারের ব্যাপার আছে, বাংলাদেশের তো সমস্যার শেষ নাই। সুতরাং আমার মনে হয় প্রত্যেকটি দল জনগণের সামনে তাদের আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখানোর কথাগুলো দরকার, এবং বিএনপির পক্ষ থেকে আমরা চেষ্টা করছি সেটা। আমরা বলেছি 18 মাসে 1 কোটি লোকের চাকরি দেব, আমরা ব্যবস্থা করব। এখন আমি চাকরি দেব, ইট ইজ এ পলিটিক্যাল স্টেটমেন্ট হিসাবে কেউ দেখতে পারে, আবার কেউ এটাকে সিরিয়াসলি নিয়ে বলতে পারে বিএনপি 1 কোটি লোকের চাকরির ব্যবস্থা করে এই কথাগুলো বলছে। আমি তো বলবো
আমরা 1 কোটি লোকের চাকরি 18 মাসে কিভাবে দেব, সেই কাজগুলো হোমওয়ার্ক করে সব কিছু শেষ করে আমরা জনগণের সামনে এই কথাটা তুলে ধরেছি। তার আগে কিন্তু আমরা বলি নাই। এবং কোন সেক্টরে কত চাকরি হবে সেটাও আমরা তুলে ধরবো। আমরা কমপ্লিট কম্প্রিহেন্সিভ পেপার নিয়ে জনগণের সামনে 1 কোটি চাকরি আমরা কিভাবে দেব তুলে ধরবো। এই কাজগুলো আমরা করেছি। আমরা বাংলাদেশের জনগণের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবার সিদ্ধান্ত নিয়েছি। নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট, আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং এই জনগণের প্রাথমিক শিক্ষা সেবা কিভাবে দেব, এটার অর্থনৈতিক যে কার্যকর ভাবে কিভাবে করব সেটাও আমরা হোমওয়ার্ক করেছি। করে বলতেছি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে আমরা বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা ইনশাআল্লাহ আগামী দিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এবং এটার ইকোনমিক্স কি হবে সেটাও আমরা সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের অর্থনীতিতে যে বিপর্যয় ঘটছে এখন, সেখান থেকে বের হওয়ার জন্য আমাদের ক্যাপিটাল মার্কেট কি হবে, ফাইন্যান্সিয়াল সেক্টর কি হবে, আমাদের বিনিয়োগ কিভাবে হবে, দেশি বিনিয়োগ কি হবে, বিদেশি বিনিয়োগ কিভাবে হবে, এটাও আমরা কাজ করেছি। এবং ইতিমধ্যে আমরা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে দেশের বাইরে আমরা এই কাজগুলো সম্পন্ন করেছি। কারণ আপনি ক্ষমতায় যদি জনগণ নির্বাচিত করে ওই দিন থেকে যদি আপনি কাজ শুরু করেন, এই ধৈর্য বাংলাদেশের মানুষের এখন নাই। আপনাকে একটি কম সময়ের মধ্যে 100 days 180 days, আজকাল তো যে এটা গ্লোবালি এগুলো কতগুলো বিষয় হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আপনাকে ডে 1 থেকে যদি পারফর্ম করতে হয়, আপনাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। সকল রাজনৈতিক দলের করা উচিত এটা। এই প্রস্তুতি নিয়ে আপনাকে ক্ষমতায় যেতে হবে। তা আমরা তো জনগণের যে বাংলাদেশের বিগত 15-16 বছরের মানুষের আজকে ব্যবসাকে, তুমি যেটা বলেছে বিএনপি স্লোগান কি, শুধু রাজনীতিকে গণতন্ত্রায়ন করলে তো চলবে না, আপনি অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে। অর্থাৎ বাংলাদেশের মানুষ রাজনীতিতে যেভাবে লেভেল প্লেইং ফিল্ড ইকুয়াল অ্যাক্সেস পাবে, অর্থনীতিতে ইকুয়াল অ্যাক্সেস সবাইকে পেতে হবে। সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যাতে অংশগ্রহণ করতে পারে, সেই নাগরিক অধিকার আমাকে নিশ্চিত করতে হবে। সো গণতন্ত্রায়ন শুধুমাত্র রাজনীতিতে করলে চলবে না, আপনাকে অর্থনীতিতে করতে হবে। আমরা একটু আগে আমি একটা স্পোর্টসের প্রোগ্রামে একটা সুইমিং কম্পিটিশন থেকে আসতেছি। আমি ওখানে দেখলাম প্রচুর জনসমাগম। ওই যে সুইমিং কম্পিটিশন আমাদের ঢাকা উত্তর বিএনপি নর্থে করেছিল, জিয়াউর রহমান সাহেবের মাজারের সামনে যে লেকটা আছে ওখানে, ওটাকে পরিষ্কার করা হয়েছে। কম্পিটিশন বিউটিফুল প্রোগ্রাম, এবং ওখানে অনেক তরুণ অংশগ্রহণ করছে। তা আমি ওখানে বললাম স্পোর্টসকে গণতন্ত্রায়ন করতে হবে। স্পোর্টস যাতে কোনো কুক্ষিগত কোনো কিছু লোকের হাতে আপনি দেখেছেন, এখানে স্পোর্টসটাকেও কিন্তু নিজেদের মতো করেছে, যে জন্য আমাদের যে সম্ভাবনা আছে সেটা আমরা করতে পারি নাই। প্রত্যেকটি বিষয়ের মধ্যে আপনি গণতন্ত্র খালি ভোট নিয়ে সংসদে গিয়ে সরকার গঠন করবেন আর বাকি বিষয়ে বাংলাদেশের মানুষের কোনো অধিকার থাকবে না, এই ধরনের ভবিষ্যৎ বাংলাদেশের মানুষ চায় না। প্রত্যেকটি সেক্টরকে গণতন্ত্রায়ন করতে হবে। বাংলাদেশের মানুষের সরাসরি অংশগ্রহণ করার জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। আমরা এই মেসেজগুলো দিচ্ছি। আজকে বাংলাদেশের মানুষ তার নিজের জন্য, তার নিজের পরিবার কিভাবে চলবে, তার ছেলে মেয়ের লেখাপড়া কি হবে, তার স্বাস্থ্য সেবা কিভাবে হবে, তার চাকরি পাবে কিনা, ব্যবসা করতে পারবে কিনা, তার অ্যাক্সেস থাকবে কিনা, ঋণ, বাংলাদেশের ঋণ কি কিছু মানুষের হাতে থাকবে নাকি সাধারণ মানুষের সকলের অধিকার থাকবে, এই বিষয়গুলো আজকে তরুণ ইয়াং জেনারেশন সবার জন্য এই বিষয়গুলো কিন্তু পরিষ্কার। আমরা এই বিষয়গুলো পরিষ্কার করা দরকার জনগণের কাছে। এটাই আগামী বাংলাদেশ গড়ার জন্য আমাদের গণতান্ত্রিক বাংলাদেশের মাধ্যমে পূর্ণ একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমাদেরকে ঢুকতে হবে। পুরো সাইকেল যদি ডেমোক্রেটিক সাইকেল না হয়, আপনি শুধুমাত্র নির্বাচিত একটা সরকার হলে বাংলাদেশের গণতন্ত্র কাজ করবে না। বাংলাদেশের গণতন্ত্র তখনই কাজ করবে যখন বাংলাদেশের গণতন্ত্রের সাথে বাংলাদেশের মানুষের প্রত্যেকটি বিষয়ে সম্পৃক্ত হতে পারবে, তারা অংশীদার হতে পারবে, তারা এটার পার্ট হতে হবে। সুতরাং
আগামীর বাংলাদেশে আমরা এগুলোকে নিয়ে একটু এইসব বিষয়ে একটু জোর দেই। শুধুমাত্র বিভিন্ন বিষয় এনে আমাদের মধ্যে তর্ক বিতর্ক বিভক্তি সৃষ্টি না করে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা একটা বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডারটা ফিরিয়ে আনি। ফার্স্ট থিং, গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার পর প্রত্যেকের যাতে মুক্ত পরিবেশে সকলে যাতে কাজ করতে পারে, সাংবাদিকরা যাতে কাজ করতে পারে, প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের কথাগুলো মুক্তভাবে বলতে পারবে, সকলের সমান অধিকার নিশ্চিত করতে হবে।